আমেরিকা, বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে। তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে, বিক্রি কম হবে। এই সমস্যা বাংলাদেশের একার না, পৃথিবীর সব দেশেরই সমস্যা। তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড়, তার চাইতে বেশি বড় আমেরিকান নিজেদের জন্যই। আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা, এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ। কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব, আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি। আমরা একটু পেছন থেকে আলাপ করি। প্রেসিডেন্ট ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন, সেটা হইতেছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট। অনেকে মনে করছিল এটা নতুন কি, সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে, তো প্রফেসর ইউনূসও বলিছে। প্রফেসর ইউনূসও তার ব্যতিক্রম না, কিন্তু আসল বিষয়টা একদম আলাদা। উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া। হাসিনা এবং তার দোসররা যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল, এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না। তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায়, সেইটাই হইতেছে অর্থনীতি। অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে। হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে 2026 সালে দেশটা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে, যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় ভাবে জিডিপির বিশাল আকার তৈরি করছে। ফলে যা হয়েছে, দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ। হাসিনার তার দোসররা বেশিরভাগ লুট করে পাচার করছে, আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায়। এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে, মানে হাসিনাকে দিয়া। যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতিছিল হাসিনা পলানোর আগে। কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। তাহলে 2026-এর গুরুত্ব কোথায়? প্রফেসর ইউনূস কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন, ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার। 2026-এ আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে। এক, আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দিবে, তাতে 4 কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে। সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে। সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য, যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে। আর 2 নম্বর হচ্ছে, মধ্যমায়ের দেশ হলে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের গার্মেন্টস এর রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার। কেন? এটা বুঝাই বলি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার। উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে। 2026-এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে, ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো? যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়া আর ভিয়েতনামের কাছে। ইন্ডিয়া সেজন্য খুব খুশি। এর ফলে আমাদের যে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এর উপরে চাপ বাড়বে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে। সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না। আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে। এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে যাইতেছে, কিরকম বেকুব দেখেন। যাই হোক, ইউরোপিয়ানের আরেকটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য, স্পেসিফিক্যালি গার্মেন্টস এর জন্য। সেটা হলো, বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করিয়া দেশে প্রক্রিয়াজাত করিয়া গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্ক মুক্ত ভাবে। এই সুবিধা থাকবে না। অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা, তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে, সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে। এই জন্যে
বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে, ছোট ফ্যাক্টরিগুলো। অল্প সময় আমরা এই সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো। ব্যাংকগুলো বিপদে পড়বে, লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে, তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার। হাসিনার লোভ, নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে। তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম, কি দুর্ভাগ্য আমাদের। অন্যদিকে প্রফেসর ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি, ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ। উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায়। যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন, অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না। ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি, মানে ওনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ, হ্যাঁ হিসাব করা যাবে না। এখন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়া, এর ভবিষ্যৎটা কি, এটা একটু দেখেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন, তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি। এই আলাপগুলো আমি আগে করছি, কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন? যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুই ভাবে, পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে, 2 নম্বর প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের 1 নম্বর দেশ হইতেছে চায়না, তার পরিমাণ হইতেছে $3.5 ট্রিলিয়ন। 4 নম্বরে আছে ইন্ডিয়া, যার পরিমাণ $640 বিলিয়ন। আর আমরা আছি 58 নম্বরে, এর পরিমাণ হচ্ছে $27 বিলিয়ন। হাসিনার পালানোর সময় এটা ছিল $20 বিলিয়ন। প্রফেসর ইউনূসের টাইমে $7 বিলিয়ন বাড়িছে, 1 মাসে $1 বিলিয়ন করে বাড়িছে। মাশাআল্লাহ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ? এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটাইতে হয়, পাশাপাশি দেশের বিভিন্ন লায়াবিলিটিস থাকে, যেমন ঋণ পরিশোধ করতে হয়, এগুলো দিতে হয়। একটা বিষয় খেয়াল করেন, এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ বাড়তিছে। এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ। ভুলে গেলে চলবে না যে আপনারা, যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে, এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ 10-এর তালিকায় 8 নম্বরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা রেমিটেন্স শাটডাউন করছিলাম, আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে, এখন আসছে। এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূসের উপরে কনফিডেন্স। আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই। সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে, আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি। যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরো উপরে উঠে আসবো। এবার চলেন আমাদের টপিকে ফিরি। ইন্ডিয়া কিভাবে সামনে পুটু মারা খাবে সেটা একটু দেখি। ওই যে ভিডিওটা আবার একটু দেখে নিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন, তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ।
এইভাবে আমেরিকা বাজ পড়বে সামনে। 100% ট্যারিফ বসালে কিভাবে ইন্ডিয়া মারা খাবে? 2023-24 সালে ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল $441 বিলিয়ন, যার মধ্যে 20% ছিল আমেরিকার বাজারে, যার পরিমাণ $85 বিলিয়ন। 100% ট্যারিফের ঠাপে ইন্ডিয়া মাথা নত করে বলছে তারা আমেরিকার উপরে যে আরোপ করছিল ট্যারিফ 100% এই কৃষিজাত পণ্যের উপরে, সেটা কমাবে। তারপরেও 26% ট্যারিফ তাদের ক্ষতি করবে, প্রায় $33 বিলিয়ন। আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না। কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়ার পরেও সে কোনো গা করে নাই, কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না। আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিকরা, স্পেন্সাররা যা করতেছে, তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কিন্তু দেশবাসী প্রফেসর ইউনূসের উপর ভরসা আছে, উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন। একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট, কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না। হাসিনাকে বাংলাদেশ